উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে চায় সরকার। ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন, উৎপাদন থেকে রফতানিতে ব্যাপক পরিবর্তনের আশা, উদ্যোক্তাকে গুরুত্বের পরামর্শ। গ্যাস সংকটে নীলফামারী সঞ্চালন কেন্দ্রে মজুদ থাকার পরও মিলছে না সরবরাহ। উত্তরা ইপিজেড সহ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, সমাধানের আশ্বাস স্থানীয় এমপির। তিস্তা ব্রহ্মপুত্র করতোয়ার তীব্র ভাঙন, কুড়িগ্রামে ৩০০ কিলোমিটার অরক্ষিত পাড়ে নদীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা, হুমকিতে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাও। এবং জমেছে পানি, কচুরিপানা উদ্বোধনের 14 মাসেও চালু হয়নি দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্ন টেবিল। জ্বালানি ও অর্থ সাশ্রয়ের পরিকল্পনা ব্যর্থ, নির্বিকার কর্তৃপক্ষ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছি আমি ইমদাদুল হক। উত্তরাঞ্চলকে কৃষি হাব করতে চায় সরকার। এজন্য ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। উৎপাদন থেকে রফতানিতে ব্যাপক পরিবর্তনের আশা করছেন স্থানীয়রা। তবে উদ্যোক্তাদের গুরুত্বের পরামর্শ সংশ্লিষ্টদের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দেশে খাদ্য চাহিদার বড় অংশের যোগান আসে উত্তরাঞ্চল থেকে। তবে দীর্ঘদিন ধরে এই অঞ্চলের কৃষকেরা ভুগছেন ন্যায্য মূল্য, সংরক্ষণ সুবিধা ও সহজ ঋণের সংকটে। এমন বাস্তবতায় বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করা হয়েছে। তহবিলের মূল উদ্দেশ্য উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, রফতানিযোগ্য কৃষিপণ্য উৎপাদন এবং গ্রামীণ কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতে সহায়তা প্রদান। কৃষিকে লাভজনক করার জন্য যতটুকু আপনার ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত, কৃষি পণ্যগুলোকে প্রক্রিয়াজাত করা, তাকে বাজারজাত করা, তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে এবং কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা হবে। সেই জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষি উৎপাদন খাতে 15%, কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন, বাজারজাতকরণ ও অবকাঠামো খাতে 35%, কৃষিভিত্তিক পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে 35% এবং কৃষিপণ্য রফতানি খাতে 15% বরাদ্দ থাকবে। তবে কৃষক নেতাদের মতে বরাদ্দে অবশ্যই ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের গুরুত্ব দিতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা আছে এই সব ফিল্ডে, মানে কৃষির সহায়ক খাতে, মাছ বলি, পোলট্রি বলি, দুগ্ধ বলি, প্রচুর গ্রামে কিন্তু তৈরি হচ্ছে। তাদের কিভাবে নীতি সাহায্য করবেন, তাদের কিভাবে মানে উৎসাহ দিবেন, তার জন্য যে নীতিমালা সেটা কিন্তু ব্যাংক করবে না, এটা সরকারকেই করতে হবে। গবেষকদের মতে বর্তমান সরকারের এমন উদ্যোগ উত্তরের কৃষি অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে। এই কৃষি হাবটা এই অঞ্চলে মানুষের জন্য কাজ করে, এই অঞ্চলের পণ্য গবেষণা নিয়ে কাজ করে এবং এই অঞ্চলে কৃষকদের কল্যাণে যদি সেটি কাজ করে, যদিও এই পরিমাণটা অত্যন্ত কম, কিন্তু তারপরও এটি হয়তো একটি সূচনা হয়ে উঠতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ৩,০০০ কোটি টাকার এই উদ্যোগ উত্তরাঞ্চলের কৃষির জন্য বড় সম্ভাবনার দুয়ার খুলতে পারে। তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে বাস্তবায়নের ওপর। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত, তার সঙ্গে যুক্ত আছেন অর্থনীতিবিদ সাইফুদ্দিন খালেদ। সরাসরি চলে যাব আলোচনায়। কৃষি ব্যবস্থাকে আরো বেশি আধুনিকায়ন, উন্নয়ন এবং প্রক্রিয়াজাতকরণ শিল্পে রূপান্তরিত করতে একটি বড় মেগা প্রকল্প নেওয়া হচ্ছে, যেখানে বিনিয়োগ করা হবে ৩,০০০ কোটি টাকা। আমরা আজকে আলোচনা করব এই প্রকল্পটি বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের কৃষি অর্থনীতিতে কেমন পরিবর্তন আসবে। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুদ্দিন খালেদ। আমরা একটু আলোচনায় সরাসরি যেতে চাই, আপনাকে স্বাগত। আমরা দেখছি যে কৃষি উৎপাদন থেকে শুরু করে প্রক্রিয়া এবং রফতানি সব মিলিয়ে একটি প্রকল্প নেওয়া হচ্ছে। এটি আসলে উত্তরাঞ্চলের জন্য কৃষিতে কতটা আসলে মাইল ফলক হিসেবে দেখছেন আপনারা? দেখুন, দীর্ঘদিন ধরে উত্তরাঞ্চলের যে কৃষির সম্ভাবনা, এই সম্ভাবনাকে সুষ্ঠুভাবে কাজে লাগানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে অবকাঠামোগত সমস্যা আছে। এখানে কৃষি পণ্য উৎপাদন পরবর্তী সংরক্ষণের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার দুর্বলতা রয়েছে। এখানে কৃষি যে অবকাঠামো, সেই অবকাঠামোর মধ্যে দুর্বলতা রয়েছে। এগুলোকে যদি কাটিয়ে ওঠা সম্ভব হয়, তাহলে এখানে উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর এবং রাজশাহী বিভাগে যে কৃষির যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে কাজে লাগানো যাবে। এটার জন্য বাংলাদেশ ব্যাংক সম্প্রতি ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন করেছে। এটার উদ্যোগে কৃষি উৎপাদন,
কৃষিজাত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি রপ্তানি, এই 4টি খাতে মূলত এই ঋণটি সরবরাহ করা হবে তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে। এখন যে সমস্যাটা, এখানে সর্বোচ্চ 40 কোটি টাকা পর্যন্ত একজন গ্রাহক ঋণ পাবে এর উদ্যোগে। এখানে যে সমস্যাটা আমাদেরকে একই সাথে দেখতে হবে, এখানে আপনি বিনিয়োগে উৎসাহিত করার জন্য ঋণ দিচ্ছেন, পাশাপাশি সরকারি এইভাবে যদি একটি সমন্বিত পরিকল্পনা না থাকে, এখানে আপনি অবকাঠামোগত উন্নয়ন, এখানে জ্বালানি খাতের যে উন্নয়ন দরকার, যে গ্যাসের সরবরাহ, তারপরে হচ্ছে এখানে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে যে আধুনিকায়নের কথা বলা হচ্ছে, এই জিনিসগুলো যদি করা না হয়, পাশাপাশি আন্তঃমহাদেশীয় যে রপ্তানি বৃদ্ধির জন্য যে যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থা যদি উন্নত করা না যায়, তাহলে এই যে ঋণের 3000 কোটি টাকা ঋণের যে প্যাকেজ ঘোষণা করা হচ্ছে, এটাতে বিনিয়োগকারীরা উৎসাহিত হবে কিনা আদৌ, এটা একটা প্রশ্ন থেকে যায়। যদি এই ব্যবস্থাগুলো সরকার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে এই ব্যবস্থাটি কার্যকর করতে পারে, তাহলে বিনিয়োগকারীরা যদি উৎসাহিত হয়, বৈদেশিক বিনিয়োগ এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ যে বিনিয়োগের সম্ভাবনা এখানে রয়েছে, সেই সম্ভাবনাটাই তখন কাজে লাগানো যাবে। আমরা একটা দেখছি যে এই খাতের মধ্যে রফতানি একটা বড় খাত, যে কৃষি পণ্য রফতানির সুযোগ থাকবে এবং একই সাথে প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ, যেটির কারণেই এই অঞ্চলের কৃষকরা আসলে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। রফতানির জায়গাটা আসলে আপনি কিভাবে দেখছেন? এখানে দেখুন, এখানে ওই পুরো প্যাকেজটির 15% বরাদ্দ রাখা হয়েছে রপ্তানি, কৃষি রপ্তানি কিভাবে বৃদ্ধি করা যায়। কারণ রপ্তানির যে সম্ভাবনা, এটার জন্য আপনাকে প্রথমত বিনিয়োগে উৎসাহিত করার জন্য যে ধরনের সমন্বিত পরিকল্পনার কথা বললাম, এই ব্যবস্থাগুলো যদি গ্রহণ করা যায়, পাশাপাশি আপনি রপ্তানি করার জন্য যে নদীবন্দরের কথা বললাম, নদীবন্দর আধুনিকায়ন এবং পার্শ্ববর্তী যে দেশগুলো, নেপাল, ভুটান, এগুলোর সাথে যদি আপনি যোগাযোগ স্থাপন করতে না পারেন, তাহলে রপ্তানির যে সম্ভাবনা, এখানে ধরেন এখানে কৃষি উৎপাদন করে সেটা যদি আমাকে মংলা অথবা চট্টগ্রাম বন্দরে নিয়ে গিয়ে তারপর রপ্তানি করতে হয়, এখানে আসলে অনেক বেশি রপ্তানির যে খরচ, যাতায়াত যে খরচ, ট্রান্সপোর্টেশন কস্টটা অনেক বেশি হয়ে যায়, যার কারণে খরচটা একটু বাড়বে। সবচেয়ে একটু ছোট্টভাবে জানতে চাই, এটি যদি সমন্বিতভাবে বাস্তবিত হয়, তাহলে এই অঞ্চলের কৃষি অর্থনীতিতে কেমন পরিবর্তন আসবে? তাহলে কৃষি এখানে যে যদি আপনি এই উদ্যোগগুলো বাস্তবায়িত হয়, তাহলে এখানে যে কৃষির সংরক্ষণের সমস্যা, প্রক্রিয়াজাতকরণ শিল্পের যে গড়ে ওঠেনি, সেটা যদি গড়ে ওঠে, তাহলে এখানে বেকার সমস্যা, পাশাপাশি সার্বিক অর্থনীতিতে এটা একটা পজিটিভ একটা প্রভাব এখানে আমরা অবশ্যই দেখতে পাবো, যদি এই প্রকল্পটি সুষ্ঠুভাবে এবং পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম যে 3000 কোটি টাকার যে তহবিল গঠন করা হয়েছে, এটি বাস্তবায়িত হলে এই অঞ্চলের কৃষকরা যেমন ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন না, একই সাথে এই অঞ্চলের কৃষি অর্থনীতি বেগবান হবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তো সবকিছু মিলে আজকে আলোচনার বিষয়বস্তু ছিল আমার কাছে, এবং আমার সাথে অতিথি হিসেবে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সাইফুদ্দিন খালেদ। সরাসরি ছিলাম রংপুরে, আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত এবং তার সঙ্গে একজন অতিথি ছিলেন। গ্যাস সংকটে নীলফামারী সঞ্চালন কেন্দ্রে মজুদ থাকার পরও মিলছে না সরবরাহ, এতে ব্যাহত হচ্ছে উত্তরা ইপিজেড সহ শিল্প কারখানার উৎপাদন। অবশ্য শিগগিরই সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। গ্যাসের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না নীলফামারীর উত্তরা ইপিজেড, সৈয়দপুর রেলওয়ে কারখানা, বিসিক শিল্পনগরী সহ বিভিন্ন ভারী ও মাঝারি শিল্প কারখানার মালিকদের। প্রায় 3 বছর আগে শেষ হয়েছে নীলফামারী সৈয়দপুর সিটি গেট স্টেশনের রেগুলেটিং ও মিটারিং এবং পিজিসিএল সরবরাহ কেন্দ্রের ডিআরএস তৈরির কাজ। বসানো হয়েছে 90 কিলোমিটার ডিস্ট্রিবিউশন পাইপলাইনও। সংযোগের জন্য আবেদন করেও মিলছে না গ্যাস। অনেকেই আবার বাধ্য হয়ে বাইরে থেকে গ্যাস কিনে উৎপাদন প্রক্রিয়া সচল রেখেছেন। বারবার পিজিসিএল এর সঙ্গে যোগাযোগ করেও মেলেনি সমাধান, বলছেন শিল্প কর্মকর্তারা। বিদ্যুতের অল্টারনেটিভ নন স্টপ প্রোডাকশন করবেন, এতে আপনার বিসিকের উৎপাদন কার্যক্রম অনেক বেড়ে যাবে, উদ্যোক্তারা স্বল্প খরচে বেশি উৎপাদন করবে, কিন্তু আমরা বর্তমানে হতাশ। সামনে দিয়ে আমার লাইন বসানো আছে, কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে না আর কি। সমস্ত ইন্ডাস্ট্রি গ্যাস পায় এবং গ্যাস আসলে দেখা যাবে যে আমরা কম পয়সায় কম রেটে আমরা মালামাল বিক্রি করতে পারবো। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস নীলফামারী 4 আসনের সংসদ সদস্যের। আমরা স্টেশন পেয়েছি, আমরা লাইন পেয়েছি, গ্যাস পাচ্ছি না। তো সবার সাথে সুর মিলিয়ে আমিও বলতে চাই, জনগণের একজন হয়ে যত দ্রুত সম্ভব সরকার এটা উদ্যোগ নেবে। কেন্দ্র দুটি থেকে সরবরাহ শুরু হলে প্রতিদিন মিলবে 100 ঘনফুট গ্যাস। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বিভাগীয় সময়ে আরও থাকছে।
হিমাগারে আলু সংরক্ষণ করে বিপাকে ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী 5 মাসেও মিলছে না কাঙ্ক্ষিত দাম, পচে যাচ্ছে ফসল, মূল্য নির্ধারণে সরকারি হস্তক্ষেপ কামনা। শুধু আইন করে আর শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তিনি সাংবাদিকদের বলেন, সবাইকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী অভিযানে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক বিরোধী অভিযান ঠাকুরগাঁতে শুরু করেছি সকলকে সম্পৃক্ত করে। শুধুমাত্র আইন করে বা শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। এর মূল কাজটা হচ্ছে প্রচার করা যে মাদক খারাপ জিনিস, মাদক ব্যবহার করা উচিত না। এইভাবেই যে আমাদেরকে এগোতে হবে। বর্ষা মৌসুমে শুরু হয়েছে তিস্তা ব্রহ্মপুত্র করতোয়ার তীব্র ভাঙন। এরই মধ্যে কুড়িগ্রামে 300 কিলোমিটার অরক্ষিত পাড়ে নদীর তাণ্ডবে সর্বস্ব হারিয়েছেন 3 শতাধিক পরিবার। খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা। এদিকে হুমকিতে আছে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাও। এক সপ্তাহ আগে ভাঙনে বসতভিটা হারিয়েছেন শাহ আলম। এরপর স্ত্রী মর্জিনা, 2 সন্তান ও এক নাতিকে নিয়ে ঠাঁই হয়েছে একচালা টিনের নিচে। কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সরকার পাড়ায় ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর মোহনায় বসবাসকারী শাহ আলমের মতো অবস্থা একই এলাকার আজিজুল হক, সূর্য বানু সহ অনেকের। যে কোনো সহযোগিতা যদি সরকার করতো, ঘর বাড়ির দিক দিয়ে, নদী বান্ধনের দিক দিয়ে, তাহলে ভালো হতো। কোনো জায়গায় যাব তার কোনো বুদ্ধি নেই, আর টাকা পয়সাও আমার কাছে নাই। যে যা কামাই করছি সব বউ বাচ্চা পালি টাকা পয়সা খরচা হয়ে গেছে। করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার বিভিন্ন এলাকা। তীব্র ভাঙনে বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। আমাদের কোনো জায়গা কেনার মতো সমতুল্য নাই। নদী ভাঙে যাওয়া কোনো সরকার বাঁধ দিবে তাও দেয় না। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। যেসব জায়গাগুলো বেশি ভার্নাবেল আমরা সবগুলো লিস্ট আপ করেছি এবং এর ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে নির্দেশনা দিয়েছে। 18.63 বর্গ কিলোমিটার আয়তনের ঘোড়াঘাট পৌরসভায় 60,000 লোকের বসবাস। ওমর ফারুক, সময় সংবাদ। বিভাগীয় সময় আরও থাকছে। 4 দশকেও পঞ্চগড়ে গড়ে ওঠেনি বড় শিল্পনগরী। কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে ছুটতে হয় জেলার বাসিন্দাদের। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার ব্যবসায়ীরা। উদ্বোধনের 14 মাসেও চালু হয়নি লালমনিরহাটের দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্ন টেবিল। জমেছে পানি ও কচুরিপানা। এতে ব্যর্থ হয়েছে সরকারের জ্বালানি ও অর্থ সাশ্রয়ের পরিকল্পনা। এদিকে কোনো সমাধান দিতে পারেনি রেলপথ কর্তৃপক্ষ। আমিনুল ইসলামের ছবিতে সুফিয়ান আল হাসানের রিপোর্ট। ময়লা পানি আর কচুরিপানায় ঢেকে যাওয়া এই স্থাপনাটি একসময় ছিল দেশের প্রথম অটোমেটিক রেলওয়ে টার্ন টেবিল। উদ্দেশ্য ছিল উত্তরাঞ্চলে রেল ইঞ্জিন ও কোচ ঘোরানোর দীর্ঘদিনের জটিলতা দূর করা, সময় ও অর্থ সাশ্রয় করা। কিন্তু প্রায় 1.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত প্রকল্পটি উদ্বোধনের পর থেকেই যান্ত্রিক ত্রুটিতে অচল হয়ে পড়ে। লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে নির্মিত হয় আধুনিক এই টার্ন টেবিল। প্রায় 30 বছর আগে বিকল হয়ে যাওয়া ব্রিটিশ আমলের টার্ন টেবিলের বিকল্প হিসেবে এটি নির্মাণ করা হয়। পরীক্ষামূলকভাবে চালানোর পর 2025 সালের 26শে মে আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এরপরই ধরা পড়ে অটোমেশন ব্যবস্থার বড় ধরনের ত্রুটি। রক্ষণাবেক্ষণের অভাবে এখন টার্ন টেবিলের চারপাশে জমে আছে বৃষ্টির পানি, জন্মেছে কচুরিপানা, নষ্ট হয়ে গেছে স্বয়ংক্রিয় মোটর। পুরো প্রকল্পটি যেন মশা আর ব্যাঙের ছোট্ট জলাশয়ে পরিণত হয়েছে। নিরাপত্তার কারণে সিলগালা করে রাখা হয়েছে টার্ন টেবিলের নিয়ন্ত্রণ সুইচও। রেয়ার সাইডে যখন থাকি তখন আমাদের অনেক সময় সিগন্যাল দেখা যায় না ইঞ্জিন সামনে থেকে। সেই ক্ষেত্রে আমরা সিগন্যালটা দেখতে একটু কষ্ট হয় এবং কি পয়েন্ট দেখতেও কষ্ট হয়। আমি যখন ঢাকা থেকে একটা লোকোমোটিভ এখানে নিয়ে আসবো, সেখানে আমি সময় পাবো সর্বোচ্চ 1 থেকে 1.5 ঘন্টা। আমার তো পার্বতীপুর যে ওই লোকোমোটিভ ঘুরে নিয়ে আসার মতো সেই সময়টা তো পাবো না। রেলওয়ে প্রকৌশলীদের মতে নির্দিষ্ট সময় পর ইঞ্জিন ও কোচ ঘুরিয়ে না দিলে চাকার একদিকে অতিরিক্ত চাপ পড়ে, ফলে দ্রুত ক্ষয় হয়। এছাড়া চালকের কেবিন সামনে না থাকলে রেল লাইন ও সিগন্যাল পর্যবেক্ষণেও সমস্যা তৈরি হয়। টার্ন টেবিল অচল থাকায় প্রতি 2 থেকে
থেকে ৩ মাস পর পর লালমনিরহাটের ইঞ্জিন ও কোচ ঢাকার কমলাপুরে নিয়ে ঘুরিয়ে আবার ফিরিয়ে আনতে হচ্ছে। এতে অতিরিক্ত জ্বালানি, সময় ও অর্থ ব্যয় হচ্ছে রেলওয়ের। আমরা এটা চেষ্টা করছি যাতে এটাকে আরও স্ট্রেন্থেনিং করা যায় অথবা ম্যানুয়ালি লোকোমোটিভ ঘোরানো যায়। 3000 সিরিজ লোকোমোটিভের অ্যাক্সেল লোড বেশি থাকায় সেগুলা ঘোরানো একটু রিস্ক, কারণ মোটর সেটার ক্যাপাসিটি নিতে পারে কিনা একটু সন্দেহ আছে। ডিএমইকে বলেছি মোটরের ক্যাপাসিটিটা বাড়িয়ে নিতে, যার ফলে আমরা এটা দিয়ে সব ধরনের লোকোমোটিভ টার্ন টেবিলে ঘোরাতে পারবো। অটোমেটিক টার্ন টেবিল নির্মাণের জন্য সংশ্লিষ্ট প্রকৌশলী 2024 সালে রেলপথ মন্ত্রণালয়ের শ্রেষ্ঠ উদ্ভাবক সম্মাননা সহ আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছিলেন। সুফিয়ান আল হাসান, সময় সংবাদ, লালমনিরহাট। 4 দশকেও পঞ্চগড়ে গড়ে ওঠেনি বড় শিল্পনগরী বা অর্থনৈতিক অঞ্চল। কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে ছুটে যাচ্ছেন স্থানীয় তরুণ তরুণীরা। যদিও সম্প্রতি সরকারের পরিকল্পনায় বিনিয়োগে অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেছে মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধি দল। শিগগিরই সমাধান মিলবে বলে মনে করছেন ব্যবসায়ী উদ্যোক্তারা। সোহাগ হায়দারের রিপোর্ট। 1984 সালে জেলা হিসেবে যাত্রা শুরু পঞ্চগড়ের, তবে এখনো গড়ে ওঠেনি কোনো বড় শিল্প নগরী বা অর্থনৈতিক অঞ্চল। এর প্রভাব পড়েছে তরুণ উদ্যোক্তাদের ওপর। একসময় জেলার শিল্পায়নের বড় প্রতীক ছিল পঞ্চগড় চিনিকল, তবে আওয়ামী লীগ সরকার কার্যক্রম বন্ধ ঘোষণা করায় বেকার হয়েছেন হাজারো শ্রমিক ও আখ চাষিরা। এতে কাজের সন্ধানে বিভিন্ন অঞ্চলে পাড়ি জমান তরুণ তরুণীরা। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হবে আমরা আগে থেকে শুনছিলাম, লোক আসে কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না। এইখানে অর্থজনটা হলে আমাদের যুব সমাজের জন্য অনেক ভালো হবে। সম্প্রতি মালয়েশিয়ার একটি ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে দেবীগঞ্জের সম্ভাব্য অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরাদ হোসেন আজাদ। 602.42 একর জমিতে বাস্তবায়নের পরিকল্পনা থাকলেও সংশোধনের পর বর্তমানে দেবীগঞ্জের দারারহাট আশ্রয়ণ প্রকল্প এলাকায় প্রায় 217 একর জমিতে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমান সরকারের এই উদ্যোগ সফল হলে পাল্টে যাবে এই এলাকার অর্থনৈতিক অবস্থা, তৈরি হবে নতুন শিল্প কারখানা, সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে সোহাগ হায়দার, সময় সংবাদ। হিমাগারে সংরক্ষণ করা আলু নিয়ে বিপাকে ঠাকুরগাঁওয়ের কৃষক ও ব্যবসায়ীরা। সংরক্ষণের 5 মাস পার হলেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় বের করছেন না আলু, ফলে বস্তায় পচতে শুরু করেছে। এই অবস্থায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। রুবেল ইসলামের ছবিতে জিয়াউর রহমান বকুলের রিপোর্ট। জেলার প্রতিটি হিমাগারে আলু বাছাইয়ের কাজে এখন ব্যস্ত শ্রমিকরা। বাজারে কাঙ্ক্ষিত দাম না পেলেও অর্থের প্রয়োজনে কিংবা বেকায়দায় পড়ে হিমাগারের সংরক্ষিত আলু বের করতে দেখা যায় হাতে গোনা কয়েকজন কৃষক ও ব্যবসায়ীদের। তবে কয়েক মাস ধরে সংরক্ষণ করা আর অতিরিক্ত আলুর চাপে পচন ধরেছে। উত্তরের কৃষিভিত্তিক জেলা ঠাকুরগাঁয়ের হিমাগারগুলোর চিত্র এখন এমনই। আলু বর্তমান যে অবস্থা, যে আলু আছে আমাদের এই আলু বিক্রি করে খরচাটাও আসবে না। যে মজুদ আছে এই তুলনামূলকভাবে আপনার কৃষক দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত আলু ডেলিভারিতে আসতেছে না। এতে আমরা মনে করেন ব্যবসায়ী, কৃষক এবং কোম্পানির হিমাগার মালিক তারা অনেকেই আপনার ক্ষতিগ্রস্ত হবে। জেলা কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের তথ্য বলছে জেলায় 17টি হিমাগার রয়েছে, আর এসব হিমাগারে সংরক্ষণ করা হয় প্রায় 2 লাখ মেট্রিক টন আলু। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উত্তরাঞ্চলকে কৃষি হাবে পরিণত করতে চায় সরকার, জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। 3000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল গঠন, উৎপাদন থেকে রফতানিতে ব্যাপক পরিবর্তনের আশা। গ্যাস সংকটে নীলফামারী সঞ্চালন কেন্দ্রে মজুদ থাকার পরও মিলছে না সরবরাহ। উত্তরা ইপিজেড সহ শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত, সমাধানের আশ্বাস স্থানীয় মন্ত্রীর। এবং তিস্তা ব্রহ্মপুত্র করতোয়ার তীব্র ভাঙন, কুড়িগ্রামে 300 কিলোমিটার অরক্ষিত পাড়ে নদীর তাণ্ডব, খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্তরা, হুমকিতে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভাও। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী বাহাদ ইসলাম ধ্রুব। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।